প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন, হাসিনা আপনাকে উঠবোস করাইতো। বাংলাদেশ সেনাবাহিনীকে মধ্যরাতে দৌড় করিয়ে করিয়ে মার খাইয়ে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। তাদের তদন্ত চলছে, অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশের সাথে বিভিন্ন প্রান্ত থেকে নানান ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঘটনা ঘটতে শুরু করেছে। বাংলাদেশের পুলিশ প্রস্তুত, বিজিবি প্রস্তুত। এনসিপির একটা বিবৃতি দেখেছি, সেই বিবৃতিতে এনসিপি এই যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে টেনে এনে জড়িয়ে ফেলেছে। তারা সেই বিবৃতিতে বলেছে, ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে। অর্থাৎ ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে সবকিছুতে আওয়ামী লীগকে। সম্মানিত দর্শক, সেনাপ্রধানের এমন হুমকিতে পদত্যাগ করে দেশ থেকে পালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আবারও আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনছেন এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রুব্ধিত হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আবারও সে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাস্টার প্ল্যানে এবার ডক্টর ইউনূস কঠিনভাবে ফেসে গিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেখে আসি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনূস আপনি আজকে জেলে থাকতেন, 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া, বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবোস করাইতো। সেই দিনের কথা ভুলে যাবেন না। অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি 71-এর চেতনা বিক্রি করতে করতে 14ই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের 114 শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই। প্রধান উপদেষ্টাকে বলছি, এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি আজকে জেলে থাকতেন। 6 তলার বিল্ডিং, লিফট ছাড়া, বিদ্যুৎ ছাড়া, বিল্ডিং এর 6 তলায় হাসিনা আপনাকে উঠবোস করাইতো। সেই দিনের কথা ভুলে যাবেন না। আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন। এই নাই করার রাজনীতি হইতো না, আপনার মামলা চলতো। আপনাকে আগামী দিনের মানুষ ক্ষমা করবে না। আপনি আউটরাইট আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করে দেবেন। কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া, মাফ করাইতে হবে, সেইটা আলাদা করতে হবে। কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে। ভারত পাকিস্তান যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধ নিয়ে নানা রকমের আলোচনা চলছে, তখন গতকালকে আমরা এনসিপির একটা বিবৃতি দেখেছি। সেই বিবৃতিতে এনসিপি এই যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে টেনে এনে জড়িয়ে ফেলেছে। তারা সেই বিবৃতিতে বলেছে, ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে। অর্থাৎ ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে আওয়ামী লীগ নাকি দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। সবকিছুতে আওয়ামী লীগকে ডেকে এনে সেটাকে এক ধরনের ভট্টা বানানোর কৌশলটা কাদের কাছে শিখলো আসলে এনসিপি? সবকিছুতেই আওয়ামী লীগ, সবকিছুতেই জুজুর ভয়। এই ব্যাপারটা কেন আসছে? ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের অস্থিরতা তৈরির সম্পর্কটা কোথায়, সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম, এনসিপি আওয়ামী লীগকে জড়িয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে। তারা বলছে ভারত পাকিস্তান পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত নাকি করছে। বিবৃতিতে হাস্যকর হলেও সত্য যে তারা বলেছে যে এই অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক, এক পর্যায়ে তারা বলেছে, বিবৃতির এক পর্যায়ে, যে সবটা তো আর পরে সময় নষ্ট করার দরকার নেই। তারা বলেছে এই অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ যখন চলছে, এই অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি করতে সক্রিয় রয়েছে, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। এসব বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এনসিপি মনে করে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থায় এখনো ফ্যাসিবাদ বিরোধী ব্যাপারটাকে সামনে নিয়ে আসছে এবং সেটাকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলা, সবাই মিলে ঐক্য করতে হবে।
ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আওয়ামী লীগের নেতারা যারা নেতাকর্মীরা যারা ভারতে পালিয়ে রয়েছে তারা সীমান্তে এসে একেবারে ম্যাসাকার করে দেবে, এই ধরনের এই ধরনের চর্বিত চর্বণ সামনে এনে রাজনৈতিকভাবে কি কোনো সুবিধা আদায় করা সম্ভব হবে? এই যে জুজুর ভয় দেখানো জাতিকে, এই জুজুর ভয়ে জাতি কি আসলেই কেঁপে উঠবে? জাতির কেঁপে ওঠার কি কোনো কারণ রয়েছে, নাকি নিজেদের ভয় পুরো জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? এনসিপি কি খুব বেশি ভয়ে রয়েছে? ভয় করার মতো কোনো কর্মকাণ্ড কি তারা করছে? তাদের তো ভয়ে থাকার কোনো কারণ নেই। কারণ আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, যে স্বপ্ন নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে আমরা আওয়ামী লীগকে সরিয়ে দিলাম, আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে আমরা দুর্নীতিবাজ বলছি, তাহলে তো দেশ ভালো চলার কথা, দেশকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার কথা। সেই সব কি আমরা দিতে পারছি না বলেই আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। সেই ভয় থেকেই সবকিছুতেই আওয়ামী লীগ খোঁজার চেষ্টা করছি আমরা। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সময়ও সবকিছুতেই বিএনপি জামাত খোঁজার একটা চেষ্টা ছিল। আওয়ামী লীগ কোনো ঘটনা ঘটলেই এটা জামাত করেছে, এটা বিএনপি করেছে, কোনো ধরনের তদন্ত ছাড়া প্রথম কথাটাই সেরকম হতো, রাষ্ট্রীয়ভাবে সেই কথাটা বলা হতো। সেই একই রাজনীতি আবার এই নতুন সরকারের আমলে এনসিপির দেখছি। যেটাই ঘটছে, যা হচ্ছে সবকিছুতে আওয়ামী লীগ। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কোথায় হলো সেটা একটা বড় প্রশ্ন। আদতেও কি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেলাম কিংবা পাবো সামনে? সেই প্রশ্নটাও সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয় এনসিপি সবকিছুতেই আওয়ামী লীগের জুজুর ভয় সামনে নিয়ে আসছে কেন? এর পেছনে কারণটা কি? তাদের রাজনৈতিক হাতিয়ার কি আর কিছু নেই? রাজনীতি করার অবলম্বন কি আর কিছু নেই? আওয়ামী লীগকে নিয়ে কথা বলা, আওয়ামী লীগ নিয়ে চর্চা করা ছাড়া তারা কি অনেকটা পথ হারা পথিকের মতো পথ হাতড়ে বেড়াচ্ছে? গতকাল রাত থেকেই এবং আজকে সারাদিন টক অব দ্য কান্ট্রি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার পরিবার এবং পরিজন নিয়ে বিদেশ পলায়ন করেছে। এবং অনেকেই আমাকে এই বিষয়ে একটা আলোচনা করতে বলেছে এবং অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছে। সকলেই বলছে 5 আগস্টের পরবর্তী সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে এবং 8 মাস তিনি দেশে ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হয়নি কেন? এবং এই 8 মাস কেন তিনি বিদেশ চলে যায়নি পরিবার পরিজন নিয়ে? এবং আব্দুল হামিদের মতো তো ক্লিন ইমেজের লোক ছিল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক মন্ত্রী এম এ মান্নান, ওনাদেরকেও তো অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আব্দুল হামিদকে 8 মাস কেন অ্যারেস্ট করা হয়নি? এখানে মেইন বিষয় হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল, কে ভালো আওয়ামী লীগের কে খারাপ দেখার সময় ছিল না। জনগণ আমাদের বাংলাদেশের হচ্ছে হুজুগে, তারা ট্রেন্ড ফলো করে, সকল জায়গায় দেখতে পেয়েছে যে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা হচ্ছে। সেই ট্রেন্ড ফলো করেই আব্দুল হামিদ কি ভালো নাকি খারাপ, উনি কি এমন খারাপ কাজ করেছে কি এমন ভালো কাজ করেছে সেটা দেখার সময় ছিল না। হঠাৎ করে রক্ত গরম ছিল, তারা আব্দুল হামিদের বাড়িঘর আক্রমণ করে ধ্বংস করে দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আব্দুল হামিদ খান রাজনীতি করেছে দীর্ঘ অনেক বছর, এই রাজনৈতিক জীবনে তার কোনো ব্যাড রেকর্ড নেই। রাজনীতি করলে হয়তো ছোটখাটো খারাপ দিক থাকতে পারে, কারণ তিনি তো আর ফেরেশতা না, কিন্তু রাজনীতিবিদদের যেসব দুর্নীতি খারাপ কাজের রেকর্ড থাকে, ওই ধরনের কোনো খারাপ কাজের রেকর্ড আব্দুল হামিদ খানের ছিল না। সে কারণেই আব্দুল হামিদকে এই 8 মাস পুলিশ গ্রেপ্তার করেনি এবং অন্যান্য দলের যারা আছে তারাও পুলিশকে প্রেসার দিয়ে হ্যারাসমেন্ট করতে বলেন। সাবের হোসেন চৌধুরী এবং এম এ মান্নান ওরা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সেই কারণে তাদের নামে হত্যা মামলা হওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী সময়ে জনগণের প্রেসারে এবং ওনাদের ক্লিন ইমেজের কারণে খুব দ্রুত জামিন দিতে বাধ্য হয়েছে। আর আব্দুল হামিদ হঠাৎ করে 8 মাস পরে কেন বিদেশ পরিবার পরিজন নিয়ে চলে যেতে হয়েছে? তার মেইন রিজন হচ্ছে আব্দুল হামিদকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে, এমন হয়তো সরকার এজেন্সিগুলো চিন্তা করতেছিল। সে কারণে হয়তোবা আব্দুল হামিদকে 2টা অপশন দিয়েছে, যে হয়তো আপনার জন্য জেল অপেক্ষা করছে, না হয় আপনি পরিবার পরিজন নিয়ে বিদেশ চলে যান, কোনো সমস্যা হবে না। সে কারণে অনেক ইউটিউবার বলছে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এটাকে উল্লেখ করে, এটা একটা মেন রিজন। এখন আমার কথা হচ্ছে